শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল, আবার এসেছে আষাঢ়। আষাঢ় যেমনভাবে এসেছে ঠিক একইভাবে এসেছে আমাদের কদম, কামিনী, কেয়া, বেলি। ঠিক একইভাবে এসেছে আমাদের প্রিয় এক ব্যক্তিত্বের জন্মদিন। পহেলা আষাঢ় এই দিনটিকে আমরা উদযাপন করি আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয়, ভীষণ প্রিয় একজন মানুষের জন্মদিন হিসেবে। এবং তার কথা যদি বলতে যাই তাহলে দু একটি কাজের কথা বললে আপনারা ধরে ফেলতে পারবেন। আমরা যদি শুরু করতে চাই একদম আমার বন্ধু রাশেদ, কিংবা সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা তুফান, কিংবা আমরা যদি বলি সম্প্রতি পহেলা মেতে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে মানুষটিকে দেখো। এছাড়াও আমরা যদি তার নির্দেশিত কিংবা তার নির্মিত চলচ্চিত্রের কথা বলি যেটি অস্কারে পর্যন্ত জায়গা করে নিয়েছে, দ্য গ্রেভ, সেটিও কিন্তু আমাদেরকে ভীষণ রকমভাবে মুগ্ধ করেছে। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধেয়, অনুপ্রেরণার এক নাম গাজী রাকায়েত। স্বাগত আপনাকে। আপনাকে স্বাগত জানানোর সাথে সাথেই শুভ জন্মদিন বলতে চাই। ধন্যবাদ। কেমন আছেন আপনি এবং কেমন হচ্ছে জীবন উদযাপন? খুব ভালো। আষাঢ় যখন আসে, প্রথম দিনটি তো আমার জন্মের দিন। হ্যাঁ। তো মনে পড়ে যায় অনেক কিছু, এবং আমি ওই স্মৃতিটা ভেসে ওঠে, কারণ আমি তো ছোটবেলা যখন আমার জন্ম হচ্ছে সেটা তার মানুষের পক্ষে কখনো জানা সম্ভব না, কিন্তু যখন এই দিনটি আসে মনে হয়েছিল আমি হয়তো একটা আত্মচিৎকার করে এই পৃথিবীতে এসেছিলাম। এবং সেদিন গ্যান্ডারিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর কি। তো ওই বৃষ্টিটা স্মরণ করি সবসময় আর কি। বৃষ্টি তো খুব মঙ্গলজনক একটা জিনিস। একদম, একদমই তাই। এবং আপনার জন্মদিন উপলক্ষে আজকে তারকা কথনের আয়োজনে আপনি এসেছেন। চ্যানেল আই পরিবার ভীষণ রকমভাবে আনন্দিত। সেই আনন্দের, সেই উপলক্ষের একটি অংশ আমাদের সকলের ভীষণ পছন্দের জিনিস ফুল। সেই ফুল দিয়ে আপনাকে আমরা জন্মদিন অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল আই তো আমার একটা পরিবারের অংশ, আমার অনেক ভালো। এখানে রাখি? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে আমরা কাজ করি। এবং একই সাথে আপনাকে উত্তরীয় দিয়ে আমরা সম্মানিত করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। থ্যাংক ইউ। এবং আপনার জন্য একটি খুব সুন্দর ক্রেস্ট রয়েছে, সেটিও আমি শুরুতেই আপনার হাতে তুলে দিতে চাই। 1 আষাঢ় 1433, গাজী রাকায়েতের 60 বছর। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হলাম যে এরকম একটি সম্মান আমাকে দেওয়ার জন্য। অনেক অনেক ভালো লাগছে। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা যদি আজকে ঢাকার শহরের জ্যামের কথা বলি, ভীষণ প্রতিকূল একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমরা, এবং সবশেষে এই শঙ্কিত হয়ে গিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে হেঁটেই আসতে হলো আর কি। তো আমাদের আসলে যেই সময়টা এসেছি একদম টাইম মতো উপস্থিত হয়েছি, মাশাআল্লাহ। তো এখানে একটা জিনিস যেটা আমার হতে পারে যে আমি ওখান থেকে ফিরে যেতে পারতাম। আসলে এটা আমার কমিটমেন্টে যায় না আর কি। আমার মনে আছে একবার বাংলা ভিশনে, তখন আমারই আরেক শিষ্য বলা যায় শামীম, তো শামীম সাহেব, তো যাওয়ার পরে ও 14 তলা কারেন্ট অফ হয়ে গেছে, ওদের বিল্ডিং পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি বললাম যে চলে যাও না, না আমি আসবো। তো দেখা গেল যে 14 তলা যেতে আমার 20 মিনিট লেগেছে। আস্তে 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 উঠেছি, হয়েছে গিয়েছে আর কি। তো এই তো এটাই আসলে পেশাদারিত্ব, এবং এটাই আসলে কাজের প্রতি ডেডিকেশন। আমি আজকে হেঁটে আসাটা আমার কাছে একটা অনুপ্রেরণা। কিরকম যে আমি জন্মদিনটাকে কর্মদিন মনে করি, যে এই যে হ্যাঁ আমি জন্মদিন বসে থাকলাম, কাজ করলাম না, আমাকে সবাই উইশ করলো, এইটা না আর কি। জন্মদিনটাও কর্মদিন। এবং যে কারণে গতকাল আমার ছাত্ররা যারা চারুণী রমের, ওরা এর আগেও অনেকবার জন্মদিন পালন করতে চেয়েছে, হয়নি সেটা। তো আমরা তো ব্যক্তিগতভাবে নিজেরা করি সবসময়। তো ওরা আয়োজন করে কোনো ছিল না, আড়ম্বর কিছু ছিল না, একদম সাধারণ। কিন্তু আমি বললাম যে একটা শর্তে, যে আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে নানা রঙের দিন, যেটা প্রায় 30 বছর ধরে আমি এই চরিত্রটার সাথে আছি। মানে 1996 সনে বিভা চক্রবর্তী এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে, ওনার অধীনে একটু ওয়ার্কশপ করেছিলাম
পরিচালনার উপরে। তখন আমি এই নানা রঙের দিন এই নাটকটি প্রথম ওনার সামনে মঞ্চায়িত করি। আচ্ছা। এবং উনি ছিলেন প্রথম দর্শক, এবং সেই সঙ্গে সেই অনুষ্ঠানে তৌকির আহমেদ, তারপরে পাভেল আবুল কালাম, আজাদ আবুল কালাম, এবং আরও আমাদের বন্ধুরা যারা ছিল, মোহাম্মদ বাড়ি, অনেকেই ছিল, জাহিদ রিপন। তো আমরা ওই শোটা ওই প্রথম করেছিলাম। তো এরপরে নাগরিক নাট্য সম্প্রদায়ে সবার সামনে একবার করলাম। এই যে শুরু হলো, সেই 30 বছর বয়সে একটি 68 বছর বয়সের একটি চরিত্র ধারণ করেছিলাম। তো সেটা এখনো ধারণ করে চলেছি। মজা লাগছে যে কালকের কাজটি করতে গিয়ে যে চরিত্রটার বয়স, রজনীকান্ত, ওর বয়স 68 বছর ঠিকই আছে, কিন্তু আমার বয়স থেকে হচ্ছে, আমি তো আস্তে আস্তে 30 থেকে আজকে গতকাল যখন পারফরমেন্স করলাম তখন আমার বয়স 60। এবং আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে তো চলবে এটা। তো 68 জায়গায় হয়তো সেটা 70 হতে পারে, তখন মজা লাগবে আর কি, যে এখনো বয়সটার থেকে কম আছে এইটা। 30 বছর বয়সের গাছের আকার। তো কালকে একটা নাটক হলো, এবং আজকে একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পান্থ স্যারের লেখা, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত একটি লাশের গল্প, যেটা আমি একটা অ্যাক্টিং ওয়ার্কশপ করেছিলাম। সেই অ্যাক্টিং ওয়ার্কশপের ছেলে মেয়েদের দিয়েই শর্ট ফিল্মটা করানো হয়। আচ্ছা। লাশের গল্প, সেটা জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হলো। তো ভালো লাগলো আর কি, যে কাজের মধ্য দিয়ে তারপরে সবাই একটু জাস্ট মিলন হলো, চলে আসলাম, এই তো। দারুণ। ছোটবেলায় ডাক্তার হতে চাওয়া ছেলেটি 8ম শ্রেণীতে 198 রোল, এবং তারপরে বুয়েটে পড়াশোনা, প্রকৌশলী হিসেবে শিক্ষকতা করার ইচ্ছা, সেখান থেকে আবার নাগরিক নাট্য সম্প্রদায়, এবং ধীরে ধীরে অভিনয় শিল্পের সাথে সখ্যতা, ভালোবাসা, এবং এত কর্মময় আপনার জীবন কেমন গেল সব? আসলে ভীষণ ভীষণ কর্মময়। আমি যখন আমার স্ত্রী নায়রা ফারিন, শারিন, মাহফুজা, মুনিয়া ও আমার মেয়ে দুদি, ওরা খুব দুষ্টামি করে, কারণ আমি কিছু ছোটবেলার গল্প বলতাম। আচ্ছা। তো আমাকে যখন গাড়ির পাশে কোনো ফুল বিক্রেতাকে বা কোনো শিশুকে আমি দেখি, তখন আমার সেই স্মৃতিটা মনে পড়ে যায়। কারণ আমি খুব দুরন্ত ছিলাম, গ্যান্ডারে হাই স্কুলে পড়তাম। ওই সময় গ্যান্ডারে রেল স্টেশন, একটু ফায়ার ব্রিগেড ছিল, সেখানে দুটো পুকুর ছিল, বকুল ফুলের মালা, বকুল ফুল পড়তো। তো আমাদের এক খালা ছিলেন, উনি আসলে পালিত খালা, আমার মা পেলেছেন। তো হয়েছে কি, উনি ছোটো, তো উনিও হয়তো চিন্তা করেনি, উনি কিছু বুকে ফুলের মালা নিয়ে এসে বলে, রাখায় তুমি এটা, কুটু আমার ডাকনাম কুটু। তো বললো যে, কুটু তুমি এইটা বিক্রি করো, তোমাকে অর্ধেক পয়সা দেবো। আচ্ছা। তো আমি ওই ফুলের মালা মানুষের কাছে গিয়ে বলতাম, ভাই ফুলের মালা নিবেন? তো এটা কিন্তু আমার মা শুনলে ওই খালার 12টা বাজিয়ে দিত, এবং আজকে কেউই জানে না এটা। তো আমি আমার মেয়ের সাথে শেয়ার করছিলাম যে এটা তো একটা দারুণ অভিজ্ঞতা। একদম। আমি তো আমার জীবন থেকে ওই অভিজ্ঞতাটা কিভাবে ভুলবো, এবং আমার জন্ম তো হতে পারতো ওই ফুল বিক্রেতার ওই রাস্তা। তো সেই ফুল বিক্রি করে গাজী রাকায়েত কত টাকা উপার্জন করেছিলেন? তখন তো 5-10 পয়সায় অনেক ইম্পর্টেন্ট ছিল, 1 টাকা ছিল অনেক বেশি। এবং আমরা যেটা করতাম, এটা অন্যায়ই করতাম, 10 পয়সাগুলো ওই রেল লাইনের মধ্যে দিয়ে দিতাম, রেলগাড়ি চলে যেত, চ্যাপ্টা হয়ে যেত, ভরপুর দুষ্টুমি। পুরা রেলগাড়ির মাথায় ওই রেল লাইনের অপেক্ষা করা, দূর থেকে গাড়ি আসতেছে কিনা, দৌড়ানো। ওখানে একটা ঝিল ছিল, গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিসের যে রেল স্টেশন উল্টা দিকে, যেখানে নৌকায় চড়া, এই আর কি। ওইটা মনে পড়ে খুব, যে তবে জীবন অনেক ঘটনাবহুল আমার, যেটা মানে আমার কাছে ভালো লাগে। কারণ আমাদের গ্যান্ডারিয়াতে আমার বাবা আসে 1955 সালে, ওটা বাড়ি কিনেন উনি, এবং আমরা খুব জানি যে ওই বাড়িটি আমাদের যে সতীশ সেন, বা কতটুকু সত্য তথ্য আমি জানি না, কিন্তু আমরা জেনেছিলাম সুচিত্রা সেনের শ্বশুরদের বাড়ি ছিল। তো আমার বাবা অভিনয় করতেন, উনি খুব অভিনয়কে ভালোবাসতেন। তো উনি বাড়িটাও কিনেছিলেন, অনেক বাড়িই তো ছিল ওই সময়, কিন্তু উনি ওনার কাছ থেকে আনবেন, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো ওটা আমরা গল্প ছোটো বলে জানতে পেরেছি যে এটা সুচিত্রা সেনের শ্বশুর বাড়ির সম্পত্তি, আমরা বসবাস করছি। তো ওইটা দখল ছিল কিছুদিন, তারপরে ওইটা আমরা ওখান থেকে আমরা এরপরে 55 থেকে আমাদেরকে আর গ্রামের বাড়িতে
থাকতে হয়নি। উইন্টার বার্ডের মতো আমরা সেখানে যেতাম, এখনও যাই। আচ্ছা। কিন্তু ওখানে 70-80 বছর ধরে কেয়ারটেকারই আমাদের বাড়িঘর দেখাশোনা করে। কিন্তু হারভেস্টিং টাইমে আমার মা 70-তে আমার বাবা মারা যায়। তো এই বাবা মরে যাওয়ার পর আমার ভাই তখন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। তো আমাদের পুরো 8 ভাই বোনকে ক্যারি করে আমার মা। আজকে আমার মাকে খুব মনে পড়ছে, কারণ আমি এরকম যোদ্ধা, জীবন যোদ্ধা নারী খুব কম আছে। এবং আমরা যখন হারভেস্টিং টাইমে, যেহেতু অনেক জমি ছিল, প্রায় 100-200 বিঘা জমি ছিল আমাদের বাবার, তো ওই জমিগুলো যখন হারভেস্টিংয়ে যেত, আর আমি আমার ছোটো বোন পিঙ্কু, আমরা এই দুজনেই যেতাম মার সাথে। তো আমার মনে আছে বর্গা চাষিরা প্রায় 30-40 জন এরকম 10-15 মুড়ির টিন বলে এটাকে আমরা, দুইটা আগে কিন্তু আমরা গ্রাম থেকে এরকম বড় টিনে করে মুড়ি নিয়ে আসতো, চাল নিয়ে আসতো, 15-20-25-30 বস্তা চাল নিয়ে আসতো, এবং বর্গা চাষিরা লঞ্চে উঠিয়ে দিত। মা সেটা এই বাচ্চার দুটোকে নিয়ে এরকম একটা বিরাট বার্ডেন নিয়ে উনি লঞ্চ থেকে নৌকায় নামতেন। সেখান থেকে মিল ব্যারাক বলে একটা জায়গা আছে ওখানে, সেখানে নৌকায় নামতেন, ঘোড়ার গাড়ি করে গ্যান্ডারিয়াতে আসতাম। তো 4-5 বার লঞ্চে ঝড়ে পড়েছি, এবং সেই স্মৃতিগুলো মানে এটা খুব কম মানুষের ভাগ্যে জন্ম জুটে যে বছরে 2 বার এরকম একটি গ্রামের। আমি যখন গ্রামে যেতাম তখন গ্রামের পাঠশালাতে মা ঢুকিয়ে দিত 1.5-2 মাস। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। জীবনটা আসলে আমার অনেক জীবনে অনেক কিছু ঘটেছে, কিন্তু আমার রিয়াকশান কম। আমার আল্লাহ আমাকে এটা দিয়েছে, কষ্ট পেলে আমার কষ্টটা সহ্য করতে পারি, এটা একটা বিরাট ব্যাপার। তো জীবনে এখনও অনেক সংগ্রামের সাথে চলছে জীবন। তো আসলেই একটা সংগ্রাম সত্যি। এবং আপনার মায়ের প্রতি আমাদের ভীষণ রকম শ্রদ্ধা। আমাদের তারকাকথনের আয়োজনে এই পর্যায়ে একজন আপনার শুভাকাঙ্ক্ষী একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টেলিফোনে। শুভেচ্ছা প্রিয় দর্শক। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি একটু রাকেশ ভাইয়ের সাথে আলাপ করতে জি চাচ্ছিলাম। নিশ্চয়ই। জি জি অবশ্যই বলেন। জি, আসসালামু আলাইকুম রাকেশ ভাই, শুভ জন্মদিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকেশ ভাই শুভ জন্মদিন। আমি আপনার সাথে একটা কাজ করেছিলাম থিয়েটারে। নাটকটার নাম ছিল হযবরল। তৌকির ভাই, আমার নাম সুমেল। ও সুমেল, সুমেল 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 কেমন আছো? জি, ভালো আছি। আপনি তো এখনো রাকেশ ভাই এমএলবি। আমার অনেক মনে পড়ছে। তো আমার প্রথম পরিচালনায় হযবরলতে তুমি অভিনয় করেছিলে, এবং তুমি খুব ভালো অভিনেতা। তুমি যদি আজকে বাংলাদেশে নিয়মিত অভিনয় করতে, তুমি কোথায় থেকে আমার একটা পাঞ্জাবিও ছিঁড়েছিলেন ধঙ্কিত পদযাত্রায়। এবং আমাদের প্রথম অভিনয় টেলিভিশন নাটকের অভিনয়ও তুমি তুমি ব্যাপারটা জি, দেখছো। রাকেশ ভাই। আমার জীবনের প্রথম টেলিভিশন নাটক, সেটাতে তুমি ছিলে অভিনীত। আবার আমার পরিচালিত প্রথম নাটক যেটা সেট করেছিল তৌকির আহমেদ, সেটা তুমি তো সাংঘাতিক আমার স্মৃতি মনে করিয়ে দিলে অনেক। থ্যাংক ইউ রাকেশ ভাই, আপনি খুব ভালো থাকবেন। আর দোয়া করো ইনশাআল্লাহ, আল্লাহ ভালো থাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এত এত মানুষের ভালোবাসা পেয়েছেন এই জীবনে, এত মানুষের সাথে কাজ করেছেন, এবং আপনার কাজের কথা যদি বলতে আসি তাহলে মৃত্তিকার মায়া মানে রেকর্ড সংখ্যক জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি চলচ্চিত্র। এত কাজ, এত মানুষ, এত ভালোবাসা, সব কিছু নিয়ে কেমন লাগে? আসলে মানে মানে পুরস্কারটা খুব আপেক্ষিক। আমাকে কেউ হয়তো সম্মানিত, কেউ বলছে এটা ও যোগ্য নয়। এই আসলে কাজটাই আসল। তো আমি মৃত্তিকা মায়া ওই সময়ে মানে আমি জানা মতে 11-12টা পুরস্কার, জাতীয় পুরস্কারে ম্যাক্সিমাম একটা ব্যাপার ছিল। তা আমি জানি না, আমার যদি কারো রেকর্ড ব্রেক করার ছিল তাহলে তো 13টা দিলেই হতো, কেন 17টা। তবে এই 17টা অ্যাওয়ার্ডটা আমার না, ওখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আর আমি তো পেয়েছি কয়েকটা, কিন্তু ওই ডিপার্টমেন্টটা সবার। তো আমার কাছে যেটা মনে হয়, আমি ওই সময় খুব চেষ্টা করেছিলাম যে আমি তো বইয়ের থেকে পাশ করেছি, আমি কোথাও ওয়ার্কশপ করাতে গেলে বা শিক্ষক হিসেবে কাজ করতে গেলে আমাকে বলা হতো যে আপনি তো চলচ্চিত্রের মানুষ না। তো আমার কাছে মনে হয়েছিল যে আমার একটা চলচ্চিত্র নির্মাণ করা উচিত, যে চলচ্চিত্রটা আমি ছাত্রদেরকে কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করতে পারবো। যেই কারণে সাইফুল ইসলাম বাদলের মতো পুনা পাঁচশো সিনেমাটোগ্রাফার, উত্তম গুহের মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত আর্ট ডিরেক্টর, আমাদের কাজী সেলিম অনেক ভালো একজন শব্দগ্রাহক, এরকম সব ভালো ভালো, মোহাম্মদ আলী বাবুলের মতো একজন মেকআপ ম্যান,
রাইসুল ইসলাম আসাদের মতো একজন অভিনেতা, এরকম সব ভালো ভালো অভিনেতা, শিল্পী, কলাকুশলী নিয়ে, এবং আমার কাছে মনে হয়েছিল যে চিত্রনাট্যটা আমাদের গল্পটা মতো হয়েছে। সেই আমাদের গল্পটার কিছু অংশ এবারে দর্শকদেরকে সাথে নিয়ে আমরা দেখে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি মৃত্তিকার মায়া চলচ্চিত্রের কিছু অংশ। খায় কেউ হুক্কা খায়, আমার তো তেমন কোনো নেশা নাই, খালি ওই জিনিসটারই একটু লোভ আছে। বৈশাখ কই? ঘরেই আছে। যেই কাজের সাথে অর্থের কোনো যোগাযোগ নাই, এই কাম এত মন দিয়া কইরা কি লাভ? যেই কাজের সাথে অর্থের কোনো যোগাযোগ নেই, সেই কাজটি করা কি আসলেই অর্থপূর্ণ? কি বলবেন? আসলে এইটা দেখেন, একটা পেশাজীবী লোক বলছে, এবং যে এখানে দুজন শিল্পী আছে, একজন শিল্পী ও পেশাজীবী, আরেকজন একজন পুরোপুরি পেশাজীবী। এই মৃত্তিকা মায় আমাদের যে ক্ষীরমোহন পাল, উনি একজন 100% শতভাগ একজন মানে কি বলা যায় মৃৎশিল্পী, সে মানে কুমোর বলি আমরা না। আর এই ছেলেটা সে কুমোরের কাজ করতে করতে মূর্তি কখনো করতে করতে ওর ভিতরে একটা ডিফারেন্ট টাইপের একটা মূর্তি গড়ে ফেলে, এবং ও দেখা যায় যে ওর মনের ভিতরের কষ্টটা কার কাছে প্রকাশ করবে, সে মাটির মধ্যে দিয়ে প্রকাশ করার পরে তারা বুঝতে পারে একসময় যে এটাকে ভাস্কর্য বলে। তো ও এটা মনের জন্য করে, ভালোবাসা থেকে করে, কিন্তু এটার জন্য কোনো অর্থ তো নাই, সে অর্থের জন্য তো করে না। তো একটা জায়গা আছে যে সবসময় কি অর্থনীতির জন্য আমরা সব কিছু করি, অর্থের বাইরে গিয়ে তো কিছু করি। তো আসলে মনের যে খোরাক, আমরা ধরেন আমি বাণিজ্যিক ছবিতে অভিনয় করছি, আমার এবার ঈদে, ইভেন আজকে আমি দর্শকদের বলে রাখি যে আমার যে ছবিটি 1 মেতে রিলিজ হয়েছিল, যেটা মানে আমাদের সিআরপি অর্থায়নে, হুমায়ুন ফরিদের প্রযোজনা, এবং আমাদের ব্রিটিশ একজন রাইটার এলসবাথ ওয়েলডির স্ক্রিন প্লে থেকে আমি এটা ডিরেকশন দিয়েছি, এবং এখানে 3টা নন অ্যাক্টার ছিল মেইন ক্যারেক্টারে, এবং তারা কিন্তু সিপি আক্রান্ত, সেরিব্রাল পালসে আক্রান্ত, এবং তাদের যে যুদ্ধটা, তাদের যে অভিনয় করাটা, তো এটা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এটা সারা বাংলাদেশের স্কুলে এটাকে কিভাবে প্রদর্শন করা যায়। তো আজকে এটা একটা প্রতীকী শো, আমার জন্মদিন উপলক্ষে জাতীয় নাট্যশালায় সন্ধ্যে 7টার সময়, একদম মুক্ত, সবাই এটা দেখতে পারবে, সবার জন্য ওপেন। আমি অনুরোধ করব যারা ছবিটি দেখেনি, জাতীয় নাট্যশালায় বড় হলে আমরা ছবিটা উপভোগ করব, এবং জাতীয় নাট্যশালার মহাপরিচালক এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই সুযোগটি করে দিয়েছে। তো আমি যেটা বলতে চাই যে এই যে মৃত্তিকা মায়া, আমরা যে আমার যে ছবি, আমি যে অভিনয় করি, ওইটাতে আমি একটু বাজ বিচার কম করি, কারণ ওটা আমার পেশা। আপনার পেশাকে উপভোগ করুন, আপনার জীবনকে উদযাপন করুন, আমরা সেই প্রত্যাশাই করব। আপনার জন্য আমাদের তারকা কথনের আয়োজনের পক্ষ থেকে একটি দারুণ কেক এসে পৌঁছে গেছে। আমরা এবারে আপনাকে সঙ্গে নিয়ে সেই কেকটি একটু কাটতে চাই, এবং বলতে চাই যে আপনার প্রতি আমরাও ভীষণ রকম কৃতজ্ঞ, কারণ আপনি এত চমৎকার কাজ আমাদেরকে উপহার দিয়েছেন আপনার অভিনয় শৈলীর মাধ্যমে, আপনার ডিরেক্টরশিপের মাধ্যমে। কেকটি এবারে আমরা একটু কাটি। শুভ জন্মদিন গাজী রাগের। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার কাজের সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি ক্ষেত্রে খাচ্ছি পরে এটা কাটলাম। নিশ্চয়ই তাই। এবং সবশেষে দর্শকদেরকে কি বলতে চান? আমি আসলে যেটা বলতে চাই, আজকে আমার জন্মদিনের
উপলক্ষে চ্যানেল আই আমাকে, আমার যে মানুষগুলো চ্যানেলের পিছনে, তারা আমাকে এত ভালোবাসে। সিরাজ ভাই, সাগর ভাই, এই যে রুমা, হাসান এবং যারা আছে, আমি তাদের ভালোবাসা প্রকাশ করে শেষ করতে পারবো না। তবে আমি বাংলাদেশের আমি সবাইকে বলতে চাই, জীবনটা তো একদিন আমার শেষ হয়ে যাবে। তবে মানুষ মরে গেলে কি রেখে যায়? একটা চতুষ্পদ প্রাণীও তো মরে যায়, কিন্তু সে কিছু রেখে যায় না। তার শরীরটা সব কিছু দিয়ে যায় মানুষকে, তার কিছু থাকে না। কিন্তু মানুষ মরে গেলে তার সংস্কৃতি, কর্ম, শিক্ষাটা থাকে। তো আমরা বাংলাদেশিরা, আমরা যারা এই দেশটাকে ভালোবাসি, সর্বস্তরের মানুষকে আমি বলছি, আমরা যদি মরে যাওয়ার পরে কিছু রেখে যেতে পারি, তাহলে আমাদের জন্মটা সার্থক হবে এবং আমরা পৃথিবীর মানচিত্রে অনেক উজ্জ্বল হয়ে দাঁড়াবো। এবং আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। আমরাও তেমনটাই বিশ্বাস করি এবং তেমনই একজন উজ্জ্বল মানুষ আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে তারকা কথনের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।